মাই ম্যান। আমি আর আমার মিস্টার। এটা হচ্ছে তনুজা আর তার সিদ্দিকের বিয়ের ছবি। আমাকে দেখতে ভালো লাগছিল খুব, তাই না? আর সিদ্দিককেও যা লাগছিল না, আমি তো প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর আমাদের হ্যাপি ফ্যামিলি শুরু হয়। শুদ্ধ শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে নিল। সেদিন এটুকু শুনতেই সে তনুজার কাছ থেকে পালিয়ে এসেছে। বিবাহিত মহিলার প্রতি কোনোরূপ অনুভূতি রাখা নিশ্চয়ই সমীচীন নয়। শুদ্ধ সে জ্ঞান আছে, কিন্তু মন তো আর এসব শুনবে না, তাই তো পালিয়ে পালিয়ে বেরোচ্ছে। সে জীবনে এরকম কোনো সিচুয়েশনে পড়েনি, কি করবে ভেবে পাচ্ছে না। অথচ রাস্তা একটাই, দূরে দূরে থাকা। তনুজা তো অন্য পুরুষের। ভাবতেই গা শিউরে ওঠে শুদ্ধর। এত বাজেভাবে সে এর আগে হারেনি। দরজায় করাঘাতে তার ঘোর কাটল। উঠে ধীর পায়ে দরজার কাছে গিয়ে খুলতেই দেখল প্রাপ্তি আর শাওন দাঁড়িয়ে। শুদ্ধকে এক প্রকার উপেক্ষা করেই দুজনে ভেতরে ঢুকল। প্রাপ্তি সোফায় পা তুলে বসে শাওনের উদ্দেশ্যে বলল, শালায় দেবদাস কেন সাজছে জিজ্ঞাত। শাওন গম্ভীর মুখে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, দেবদাস কেন সাজছস? শুদ্ধ কিছু না বলে বিছানায় উঠে বসল। প্রাপ্তি আবার বলল, জিগাওরে পড়ালেখা কি বেচা খাইছে? শাওন একই ভঙ্গিতে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, পড়ালেখা কি বেচা খাইছস? শুদ্ধ এবার উত্তর নিল না। প্রাপ্তি হতাশার নিঃশ্বাস ফেলে সরাসরি শুদ্ধকে বলল, তনুজা ম্যামের জন্য শুদ্ধ। শুদ্ধ প্রাপ্তির দিকে তাকালো, তবে কিছু বলল না। নীরবতায় সম্মতির লক্ষণ। তার ধরেই প্রাপ্তি বলল, দেখ শুদ্ধ, দুনিয়াতে মেয়ের অভাব নেই। তুই জাস্ট হ্যাঁ বলবি, তো মেয়েদের সিরিয়ালে সেঞ্চুরি হয়ে যাবে। আমাদের ডিপার্টমেন্টের 80% মেয়েরা তোকে চায়, বুঝিস না কেন? আচ্ছা বাদ দে, আর কাউকে না পেলে আমি আছি, তবুও সেন্টি খাস না। দুনিয়াতে মেয়ের অভাব আছে নাকি দোস্ত? শুদ্ধ এক পলক তাকিয়ে বলল, দুনিয়াতে মেয়ের অভাব নেই, তবে আমার কেবল তনুজাকেই লাগবে। আছে না এমন কিছু, যাকে না পেলে গোটা জীবন আফসোস থেকে যায়? তনুজা আমার সেই আফসোস। শুদ্ধ, আচ্ছা আমরা ম্যামের সাথে কথা বলবো, এবার পাক্কা পটিয়ে নেব। না পটলে কিডন্যাপ করে বিয়ে পড়িয়ে দেব, ঠিক আছে? তুচ্ছ তাচ্ছিল্যের শুদ্ধ তাচ্ছিল্যের সরে বলল, ম্যাম ম্যারিড? প্রাপ্তি বুঝল না, অবুঝ সরে শোধালো, কি বললি? ম্যামের বিয়ে হয়ে গেছে, আমি ছবিও দেখেছি, ম্যাম দেখিয়েছেন। প্রাপ্তি শুকনো ঢোক গিলে শাওনের দিকে তাকালো। শাওনের কপালে হাত। সে বলল, শালার দুনিয়াতে বিয়াত্তা বেডি ছাড়া পাস না কিছু? স্কুলে পড়তো এক বিয়াত্তা ভাবিরে পছন্দ করছিলিস। শুদ্ধ কপাল কুচকে বলল, আমি কি জানতাম নাকি মালিহা ঈদের ছুটিতে বিয়ে করে ফেলেছিল? ক্লাসমেট ছিল, পছন্দ করতেই পারি। শাওন এদিক ওদিক তাকিয়ে বলল, তাই বলে বারবার? বারবার কই, দুইবারই তো। প্রাপ্তি শাওনকে থামিয়ে বলল, আচ্ছা শুদ্ধ, তুই শিওর ম্যাম ম্যারিড? হ্যাঁ, 99%। কিন্তু সবাই কেন সেটা জানে না? শুদ্ধ ওদেরকে বোঝানোর জন্য পুরো ঘটনাটা শেয়ার করলো। শাওন মুখে হাত দিয়ে বলল, মামা কস কি? প্রাপ্তি বলল, এখন কি করবি? শুদ্ধ দু হাত দিয়ে মাথার চুলগুলো টেনে বলল, সেটাই তো বুঝতে পারছি না, করবোটা কি? ম্যামের টপিক বাদ দিবি নাকি? পসিবল না প্রাপ্তি, আমার লাইফের অনেকটা জুড়ে উনি আছেন। প্রাপ্তির রাগ লাগলো, দাঁতে দাঁত পিষে বলল, তো বাবা আয়না দেই খা, বাবা আয়না দেই খা। শুদ্ধ কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, একদম আজে বাজে বকবি না, মাথা ঠিক নেই। প্রাপ্তি আঙুল তুলে বলল, আমার উপরে চেঁচাস কেন তুই? একটা ঘুষি দিয়ে জানালা দিয়ে ফালাই দিমু। শুদ্ধ তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে প্রাপ্তির কাছে গিয়ে বলল, ওই ওই কি করবি? হ্যাঁ কি করবি? শ্বাস আছে? খালি উল্টাপাল্টা কথা বলা ছাড়া আর কি পারিস? প্রাপ্তিও দাঁড়িয়ে পড়ল, একদম কাছাকাছি গিয়ে বলল, কি পারি দেখবি, বাপের নাম ভুলাই দিমু তোরে। শুদ্ধ আরও এগিয়ে গিয়ে দাঁড়াতেই শাওন চিৎকার করে উঠল, তোরা দুইটা না থামলে আমার দুই পা দিয়া তগর এখন কিক দিমু। ভিক্ষা করার লাইগেও থাকবি না বাল, চুপ কর দুইটা। শুদ্ধ শক্ত হয়ে নিজের বিছানায় উঠে বসল। শাওন পাশে বসে বলল, এখন ভাব কি করবি?
শুদ্ধ চুপ করে রইল। কিছুক্ষণের মাঝে তুহিনও চলে এলো। সে এই সার্কেলের সবচেয়ে ম্যাচিওর ছেলে। সবটা শুনে বলল, 1% চান্স এখনও আছে। প্রাপ্তি শকুনি চোখে তাকিয়ে বলল, কি করতে চাইছিস? একটা জিনিস খেয়াল কর, ম্যামকে আমরা 3 বছর ধরে চিনি, রাইট? এই 3 বছরে একবারও ম্যামের হাজব্যান্ডকে দেখলাম না। সে না হয় প্রফেশনাল আর পার্সোনাল লাইফ আলাদা রাখে, বুঝলাম। তাই বলে বাইরেও দেখব না? আদতে সম্ভব? শাওন ছোট ছোট চোখে তাকিয়ে বলল, তার মানে কি বলতে চাইছিস উনি অবিবাহিত? শুদ্ধকে এমনিতে এসব বলেছে যাতে পিছু ছাড়ে আর কি। শুদ্ধ নির্বাক। প্রাপ্তি ওর দিকে তাকিয়ে এক পলক তাকিয়ে তুহিনকে শুধালো, আচ্ছা এরকমও তো হতে পারে ম্যামের হাজব্যান্ড মারা গিয়েছে। তুহিন ব্রু উঁচিয়ে একই সাথে 2 কাঁধ উঁচিয়ে বলল, আবার ডিভোর্সিও হতে পারে। শুদ্ধ সবে দেখে ফোন হাতিয়ে একটা নাম্বার বের করে কল লাগালো। সামনের 3 জোড়া উৎসুক দৃষ্টির উদ্দেশ্যে বলল, রাবেয়া ভাবির কথা ভুলেই গিয়েছিলাম। রাতে শুয়ে শুয়ে তনুজা নিউজ ফিডটা স্ক্রল করছিল। এমন সময় ফারহা প্রাপ্তি অ্যাকাউন্টের একটি পোস্ট সামনে এলো। তনুজা ওটা না দেখেই নিচে চলে যাচ্ছিল। আবার কি যেন হলো, স্ক্রল করে উপরে এলো। প্রাপ্তির অ্যাকাউন্টের পোস্টে ছিল, একটা মেয়ের লাইফের সবচেয়ে ইন্টারেস্টিং মোমেন্ট কোনটা জানেন? যখন সে তার প্রিয় মানুষটাকে অন্য নারীর সান্নিধ্যে দেখে, আর একইভাবে এর চেয়েও বেশি ভালোবাসা কারো কাছ থেকে পেয়ে তাকে রিজেকশনে ফেলে। আচ্ছা, ভালোবাসা এরকম ছন্ন ছাড়া কেন? তনুজার বুক ভারী হয়ে এলো। উপযুক্ত কথাটি তার সাথেই যায়, পুরোটাই মিলে যায়। পোস্টটিতে কমেন্টের বন্যা বইছে। তনুজা এই মেয়েটিকে চেনে, তার ডিপার্টমেন্টেরই। শুদ্ধর সাথে সবসময় দেখেছে। প্রাপ্তির পোস্টটি দেখেই তার শুদ্ধর কথা মনে পড়ল। আজ 15 দিন হলো সে শুদ্ধকে দেখে না। মনের ভুলে সে শুদ্ধর সামান্য খোঁজের উদ্দেশ্যে কমেন্ট বক্সে ঢুকলো। অনেক রকমের কমেন্টের ভিড়ে সেখানে শুদ্ধের কোনো রকম কমেন্ট না পেয়ে হতাশ হলো। অতঃপর অত কিছু না ভেবেই প্রাপ্তির টাইমলাইনে ঢুকলো। স্ক্রল করতে করতে বিভিন্ন ধরনের পোস্টের মাঝে শুদ্ধর কোনো খোঁজ পাচ্ছে না। তনুজার খেয়ালে এলো সে শুদ্ধর সাথে অ্যাড আছে, কিন্তু আইডির নাম মনে করতে পারছে না। চেষ্টা করার আগেই বুঝতে পারল সে কি করছে। তৎক্ষণাৎ ফোন রেখে উঠে বসে বেডসাইড টেবিল থেকে এক গ্লাস পানি খেলো। সেদিন শুদ্ধর ভালোর জন্য সে তাকে অর্ধেক সত্যি বলেছে। মিথ্যের চেয়েও ভয়ঙ্কর সেই অর্ধেক সত্যি। সে ডানে বায়ে ঘুরে এদিক ওদিক তাকালো। 2 হাত দিয়ে বিছানার 2 পাশের চাদর শক্ত করে চেপে ধরল। মাথা নিচু করে ঠোঁট কামড়ালো। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে ফ্লোরে বসে পড়ল। আট করে বাঁধা খোপাটা আলগোছে খুলে গেল। মাথা গিয়ে ঠেকলো হাঁটুতে। ভিজে গেল হাঁটুর ওপরের কাপড়টুকু। মনে পড়ল সেই ব্যথা, পুরনো সেই দিনের কথা। তখন তনুজার সবে বিয়ে হলো। বাসর ঘরে বসে তার সদ্য হওয়া স্বামীর অপেক্ষা করছিল। সে ফিরতে বড্ড দেরি করছিল। তনুজার অপেক্ষার মাঝেই সে এলো। দরজাটা আটকাতে আটকাতে বলল, আসসালামু আলাইকুম মিসেস সিদ্দিক, খুব দেরি করে ফেললাম। এমন সম্ভাষণে তনুজা লজ্জায় নুইয়ে পড়ল। তনুজার দিকে এক পলক তাকিয়ে বলল, বাহ রে মিসেস, এত লজ্জা? তনুজা লজ্জা ঢেকে বলল, না না, মোটেও দেরি করেননি, চলুন নামাজটা সেরে নেওয়া যাক। নামাজ শেষে দুজন গিয়ে বারান্দায় বসে। এর মাঝে সিদ্দিক 2 কাপ চায়েরও ব্যবস্থা করে ফেলেছে। তনুজার হাতে দিয়ে বলল, আমার নাম জানেন? তনুজা আস্তে ধীরে বলল, চাচি বলেছিল। বলুন তো কি? আনোয়ার আবরার সিদ্দিকী। সিদ্দিক হেসে ফেলল। হাসতে হাসতে বলল, জি না, ভুল জানেন আপনি। নিজের বরের নাম ভুল জানার জন্য আপনার কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক। তনুজা ভীত চোখে তাকালো সিদ্দিকের দিকে। সিদ্দিক সে দৃষ্টি দেখে বলল, শাস্তি হিসেবে সারা জীবন আপনাকে আমার হয়ে থাকার নির্দেশ দেওয়া হলো। তনুজাও সিদ্দিকের এহেন মজায় হেসে দিল। বলল, যথাজ্ঞা মিস্টার। এবার আপনার নামটা? আজওয়াদ আবরার সিদ্দিক। বলে দিলাম মেয়ে, বরের নাম ভুলবেন না যেন।
উফ, এত বড় নাম, আমি তো ভুলেই যাব। আচ্ছা, আপনাকে বরং সিদ্দিক ডাকবো, চলবে? পার্সোনাল প্রপার্টিকে পার্সোনাল নামও দিয়ে দিলেন, ভারী ফাস্ট আছেন। ওই একটুখানি আছি। কথা বলেই তনুজা হাসল। সিদ্দিকিও সিদ্দিকও সেই হাসির সাথে তাল মিলিয়ে হাসল। আকাশে মস্ত বড় এক চাঁদ, সেই চাঁদকে সাক্ষী রেখে নবদম্পতির কথোপকথন চলছে পুরোদস্তরভাবে। মিনিট খানেক যেতেই সিদ্দিক বলে বসল, আচ্ছা, আমরা একে অপরকে চিনি, তবে জানি না। চলুন জেনে নেওয়া যাক। প্রশ্ন উত্তর পর্ব। ইয়াপ, মিসেস সিদ্দিক স্মার্টও আছেন। তনুজা চোখে হাসল। সিদ্দিক প্রশ্ন করল, বন্ধুত্ব নাকি ভালোবাসা? তনুজা আকাশ পেনে চেয়ে বলল, ফ্রেন্ডশিপ ইজ দ্য ফার্স্ট স্টেট অফ লাভ। এভাবে উত্তর দেবেন? হ্যাঁ। আচ্ছা দিন, শুনতে খারাপ লাগছে না, ভালো লাগছে? হ্যাঁ। গ্রীষ্ম না শীত? শরতের মেঘ, রাত না দিন? সন্ধ্যের আকাশ, সূর্যাস্ত নাকি সূর্যোদয়? সমুদ্রের সূর্যাস্ত আর পাহাড়ের সূর্যোদয়? আমি নাকি আপনি? আমরা। সিদ্দিক উত্তর শুনে অবাক হলো। অবাক ভাবটা তাক কাটিয়ে মুচকি হেসে বলল, ভীষণ কথা জানা আছে আপনার। তা আছে, তবে উত্তরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আপনি আমাকে কিংবা নিজেকে আলাদাভাবে চুজ করেননি। হ্যাঁ, পসিবল না। না, অর্ধাঙ্গিনী হই আপনার। আচ্ছা, গল্প নাকি কবিতা? উপন্যাসের মোটা বই? মা নাকি বাবা? বিশ্বাসঘাতকদের তো আমি আমার অপশনেও রাখি না। চয়েস কিভাবে করব? সিদ্দিক অবাক হলো। এইটুকুনি মেয়ে এসব কি বলে? শুধালো, তারা কিভাবে বিশ্বাসঘাতক? অন্যদিন বলবো। সিদ্দিক আর ঘাটালো না, অন্য প্রসঙ্গে গেল। প্রিয় মানুষ, বাবা আর আপনি। এখানেও কোশ্চেন আছে মিসেস। বলুন। ফার্স্ট অফ অল, যাকে বিশ্বাসঘাতক বললেন, অপশনে জায়গা দিতে চান না, সে কি করে আপনার প্রিয় হয়? সবটাই সময়ের খেলা। আজ আপনিও আমার প্রিয়, কারণ আপনাকে ভালো লেগেছে। দুদিন পরেও যে ভালো লাগবে তার গ্যারান্টি নেই। তাই বলে আপনি আমার অপ্রিয় হবেন না। কিছু মানুষ সারা জীবন প্রিয়ই থেকে যায়। তাছাড়া বাবা আমার জীবনের প্রথম পুরুষ, যে আমাকে বাস্তবতা শিখিয়েছে। প্রিয় হবে না? আর আমি কেন প্রিয়? হয়তো আপনি আমার জীবনের সেই দ্বিতীয় পুরুষ, যে আমাকে জঘন্যভাবে বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেবে। আর এমনিতেও আপনি আমার হাজবেন্ড। প্রিয় পুরুষের জায়গায় আপনাকে না রাখাটা অন্যায় বই কিছু নয়, কিছুই হবে না। তনুজার কথায় সিদ্দিক অধর এলিয়ে হাসল। তারা দিয়ে বলল, চা ফিনিশ করুন, ঠান্ডা হয়ে যাবে। তনুজা চায়ের কাপে একটা চুমুক দিয়ে কপাল কুঁচকে শুধালো, আচ্ছা, আপনি আমাকে আপনি করে বললেন কেন? ভাবার বিষয়। ভাবুন ভাবুন, এরপর বলুন। শুনুন, এর চেয়ে বড় কারণ হলো আমি আপনার চেয়ে 12 বছরের বড়। 1-2 বছর না, গুনে গুনে 12 বছর। নিজের চেয়ে এত ছোট একটা পিচিকে মায়ের পছন্দ মতো বিয়ে তো করেই নিলাম, কিন্তু দাম্পত্য জীবন শুরু করতে গিয়ে বাধবে বিপত্তি। এদিকে আপনাকে তুমি বলতেও হেজিটেট হচ্ছে। ইস, আপনার কথাবার্তা সুন্দর মনে হয় না। আমার চেয়ে এত বড় আপনি, কি সুন্দর অল্পতেই আমার ভালো লেগে গেলেন। ওহ ওয়াও, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, তাই না? তনুজা দাঁত কেলিয়ে হেসে বলল, জি হ্যাঁ। নতুন আপনাকে আমি ওগো হ্যাগো বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তবে কি বলবেন শুনি? আমি আপনাকে নাম ধরে ডাকবো। সিদ্দিক। আচ্ছা, এ নামে কেউ ডাকে? জি না, ডাকে না। আপনার ব্যক্তিগত নাম ওটা। তনুজা হাঁপ ছেড়ে বলল, বাঁচলাম। আমার না আপনাকে অন্য কারো ডাকা নামে ডাকতে ভালো লাগতো না। আপনি আমার না, এজন্যই। সিদ্দিক কিছুটা মজার ছলে বলল, যদি অন্য কেউ ডাকতো তবে আমি আপনাকে অন্য নামে ডাকতাম। অন্য নামে ডাকা সম্ভব না হলে ডাকতামই না। ভারী খুঁতখুঁতে তো স্বভাবের তো আপনি। অবশ্যই, যা আমার তা আমারই। আর যদি অন্য কেউ নিয়ে নেয়?
তনুজা সিদ্দিকের দিকে এগিয়ে এলো, চোখে চোখ রেখে বলল, তনুজার নিজস্ব জিনিসে নজর দেওয়ার অধিকারও কারণে সেখানে নিয়ে যাওয়া। আহা বলুন না, যদি তার মাঝে সামান্য পরিমাণে অন্য কারো ছোঁয়া আসে, আমার আর তাকে প্রয়োজন নেই, বুঝলেন? তনুজা নিজের জায়গায় পুনরায় বসে পড়ল। সো বি কেয়ারফুল মিস্টার। সিদ্দিক দুধারে মাথা নেড়ে বলল, যা বলবেন। তনুজা হেসে দিল সিদ্দিকের এমন আজ্ঞাকারী ভাব দেখে। হাসতে হাসতেই তনুজার খানিকটা আগে বলা কথাটি পুরোপুরি মিলে গেল। সকালে তনুজা ভার্সিটি থেকে ছুটি নিয়ে বেরোতে শুদ্ধর মুখোমুখি হলো। 15 দিন পর তনুজা গেট থেকে বেরোচ্ছিল, আর শুদ্ধ বাইকটা পার্কিংয়ে রেখে এখান দিয়ে যাচ্ছিল। হুট করে তনুজাকে দেখতে পেয়ে সামনে দাঁড়িয়ে পড়ল। খেয়াল করলো তনুজার চোখ দুটো কেমন যেন কাছে হয়ে আছে। ফর্সা মুখে এমন ডার্ক সার্কেল কিভাবে যেন মানানসই লাগছে। খুব বেশি আকর্ষণীয় লাগছে শুদ্ধর কাছে, তবে এর কারণ সে ধরতে পারল না। সে তো ম্যামকে দেখে চক্ষু তৃষ্ণা মেটাতেই মরিয়া হয়ে আছে। এতদিন পর জলজ্যান্ত শুদ্ধকে হুট করে চোখের সামনে উদয় হয়ে যেতে দেখে তনুজা মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। ওকে হাত রেখে প্রায় ছিটকেই সরে দাঁড়ালো। তাতে শুদ্ধ হাসল না। একই কাজটি যদি 15 দিন আগে করতো তনুজা, তবে শুদ্ধ তাকে আরও জ্বালাতে হাসতে হাসতে প্রায় গড়াগড়িয়ে খেত। কিন্তু সময় পরিবর্তনশীল। হালকা কেশে সালাম দিয়ে বলল, ভালো আছেন? তনুজা গলা ঝেড়ে শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল, জি আলহামদুলিল্লাহ। তুমি? এরপর মনের কোণে সেই কিঞ্চিত চিন্তা থেকে আনমনে শুধালো, এতদিন আসনি যে? উফ, তনুজার নিজের কাছেই কেমন যেন অপরাধী লাগছে। এই ছেলের কাছে এসব জিজ্ঞেস করার আছেটা কি? কিছুই নেই। তবুও কেন? নিজের বিষয়ে প্রিয় নারীর এমন উদ্বেগ দেখে শুদ্ধ মিহি হেসে জবাব দিল, অসুস্থ ছিলাম ম্যাম। সে কি? আহ, মুখটা ফসকে গেল। বের হয়ে গেল অতি চিন্তিত স্বর। কণ্ঠে চাপা ভয়। সেটুকু চেপে গিয়ে পুনরায় বলল, কি হয়েছিল? না, এতেও অধীরতা। নিজের এমন উদ্দাম কথাবার্তার জন্য মনে মনে ভারী লজ্জা পেল তনুজা। এদিক ওদিক তাকিয়ে নিজেকে শান্ত করে নিল। তনুজার এহেন অবস্থা শুধু নিষ্পলক চোখে দেখলো কেবল। সরল না, এগুলো না, কিছু বললও না। তনুজায় নিজেকে শোধন করে বলল, সামনে এক্সাম তো, অসুখ বাঁধালে কি আর এখন ঠিক আছো? শুদ্ধ মাথার পেছনের চুলগুলো আঙুলের ভাঁজ দিয়ে আছড়ে বলল, ভালো আছি। ওই একটু জ্বর ছিল। একটু জ্বরে 15 দিন বেড রেস্টে? নাকি ইচ্ছে করে আসনি? ম্যাম, সেটা আপনি জেনে কি করবেন? তনুজা থতমত খেয়ে গেল। শুকনো ঢোক গিলে বলল, আমার ডিপার্টমেন্টের কোনো রেগুলার স্টুডেন্ট এতটা সময় গ্যাপ দিল, আমার জানার প্রয়োজনীয়তা নেই? আমি আপনার ডিপার্টমেন্টের কেবল স্টুডেন্ট নই, এটা আপনি ভালো করেই জানেন। আপনার সাথে আমার এটা বাদেও একটা বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তনুজা চুপ করে তাকিয়ে রইল। শুদ্ধ কিছুটা এগিয়ে তনুজার পাশে আড়াআড়িভাবে দাঁড়ালো। বরাবরের মতোই এক হাতের দূরত্ব রেখে দাঁড়িয়ে বড্ড হালকা ও গম্ভীর গলায় বলল, এটাই তো চাইছিলেন না, দূরে দূরে থাকছি, খুশি? তনুজা ডানে ঘুরে তাকালো। শুদ্ধ তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ রেখে বলল, আমিও খুশি। আপনার খুশিতেই আমার খুশি। তারপর ডানে বাঁয়ে না তাকিয়ে শুদ্ধ সোজা বটতলায় চলে গেল। সেখানে প্রাপ্তি, শাওন আর তুহিন দাঁড়িয়ে এতক্ষণ একসাথে শুদ্ধ আর তনুজাকে কথা বলতে দেখল। এতটা দূর থেকে কি কথা হয়েছে এদের মাঝে তা শুনতে পারিনি, তাই উদ্দীপনা মাত্র ছাড়িয়েছে। শুদ্ধকে নিজের সীমার 5 ফিটের মধ্যে আসতে দেখে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল 3 জন। শুধালো বিভিন্ন প্রশ্নবলী। কমন ছিল একটাই, ম্যাম কি বললেন? শুদ্ধ পিছে ঘুরে দেখল না। তনুজা ততক্ষণে চলে গিয়েছে। সে সামনে প্রাপ্তির দিকে তাকিয়ে আছে। গতকাল যখন ড্রাইভার নম্বরে কল করলো,
তখন ও পাশ থেকে ভেসে এলো একটা মেইলি আওয়াজ। আপনি ভুল নম্বরে কল করেছেন। ইউ হ্যাভ ডায়ালড আ রং নাম্বার। খেয়াল করে দেখলো মোট ডিজিট 10 সংখ্যার। কোথায় কোনটা মিস করেছে বুঝতেই পারল না। বিভিন্ন ডিজিট দিয়ে চেষ্টা করে সে রাতে কত মানুষের ক্ষোভের মুখে যে পড়ল বলা দায়। শেষমেশ হার মেনে পাসপোর্ট দীর্ঘশ্বাস ফেলল। সপাটে দীর্ঘশ্বাস ফেলল। তবে আশা ছাড়তে দেয়নি তুহিন। এ নিয়ে প্রাপ্তি তুহিনের দ্বন্দ্ব কাল থেকে। প্রাপ্তির মতে নিচে আসা ধরে লাভ কি? শুদ্ধ চাপা শ্বাস ফেলে সামান্য হেসে বলল, ও কিছুই না। এতদিন আসেনি কেন সেটাই জিজ্ঞেস করেছিলাম। শাওন অবাক হয়ে বলল, ইজ ইট আ কাইন্ড অফ কনসার্ন? প্রাপ্তি শাওনের কথাকে মাটিতে এক প্রকার পিষিয়েই বলল, ধরু না। এতদিন যে কেউ না এলে ম্যাম জানতেই পারতেন না। শুদ্ধ ঠোঁটের আর্ট করা হাসিটা বেশ চওড়া হলো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথাটা হালকা ডান দিকে বাঁকিয়ে হাত দুটো প্যান্ডেলের পকেটে পুরল। শুদ্ধর এমনভাবে দেখে তুহিন ভ্রু উঁচিয়ে বলল, প্রাপ্তির কথা প্রেক্ষিতে শুদ্ধর একটাই কথা, আমি যে কেউ নই। বাসায় গিয়ে আর চেঞ্জ করার প্রয়োজন মনে করেনি তনুজা। যেভাবে ছিল ঠিক সেভাবেই বাসে বসে চেপে বসলো। জানালায় মাথা এগিয়ে দিয়ে ভাবনায় মশগুল হয়ে পড়ল। জানালায় মাথা এলিয়ে দিয়ে ভাবনায় মশগুল হয়ে পড়ল। কিছুক্ষণের মাঝেই বাস ছুড়ল। বাতাসের বদলতে আট করে বাঁধা খোপা ছেড়ে সামনের দুগাছি চুল কপালে লেপ্টে রইল। দু চোখ বন্ধ করতে মনে পড়ল সেই কথাটি, মিসেস তনুজা, আপনাকে আমি কোনোদিনও ছাড়ছি না। এ কথাটি সিদ্দিক প্রায়শই বলতো। তনুজা 3 বার জবাবে একটা কথাই বলতো, প্লিজ ছাড়বেন না। কিন্তু কি থেকে কি যে হয়ে গেল। তনুজার বিয়েতে বন্ধুরত্ব চোখের কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়ল। পাশের সিটে একটা আধবয়স্ক মহিলা বসে এতক্ষণ তনুজাকে লক্ষ্য করছিলেন। তাকে কাঁদতে দেখে চিন্তিত স্বরে শুধালেন, কি হয়েছে মা? কোনো সমস্যা? শরীর খারাপ লাগছে? তনুজা চোখ খুলল। ঠোঁট কামড়ে প্রাণপণে এই কান্না শুষে নেওয়ার চেষ্টা করে গেল। আজও সেই চোখের জল শুকায়নি। এই মমতাকে উপেক্ষা করতে না পেরে চোখ দুটো দিয়ে শেষমেশ অশ্রু ঝরল। বৃদ্ধা কিছুটা আন্দাজ করে ফেললেন, জগৎটা বড়ই বিচিত্র মা, না পাওয়া সব মেনে নিতে হয়। তনুজা অবাক হলো, বিব্রত, বুঝতে পারল না মহিলাটি কিসের প্রেক্ষিতে এটা বলল। তবুও সেটাই পাত্তা না দিয়ে বলল, এমন তো নয় যে আমি তাকে পাইনি, পেয়েছিলাম। পেয়েও কেন হারালাম? বৃদ্ধা তনুজার মাথায় হাত বুলিয়ে বললেন, নিশ্চয়ই তুমি পাবে। যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম কিছু। তখনই বাসের জানালার ওপাশের রাস্তা থেকে আগত এক স্বরে তনুজার গা শিরশির করে উঠল। পরিচিত এক আওয়াজ বড্ড এলোমেলো করে ভাবে তনুজার কানে বিঁধল, মিস তনুজা, আমি আপনাকে কোনোদিনও ছাড়ব না। তনুজার দূর ঠোঁটের ভাঁজ আলগা হয়ে বেরিয়ে এলো। শুদ্ধ? তনুজা জানালার বাইরে উকি দিল। কিচ্ছুটি দেখতে পেল না। তবে খুঁজলো কিছু একটা। আর মনে হয় একজনকে খুঁজে গেল, যাকে মনের ভেতরে তার জামানতে মনের ভেতরে একটু জায়গা দেয়নি, কিংবা আদৌ দিয়েছে তা জানা নেই। বৃদ্ধা তনুজার এহেন কাণ্ডে শুধালেন, কি হলো? অমন অস্থির হচ্ছ কেন? তনুজা এদিকে তাকালো। মস্তিষ্কে বিষয়টা খেলতেই শান্ত হয়ে গেল। ভালো মতো সিটে মাথার ভর রেখে বলল, কান বাজছিল। ও কিছু না। বৃদ্ধা তাল মিলিয়ে বলল, হ্যাঁ,
জার্নির সময় একটু আধটু কষ্টই একটু আধটুই হয়। আমাদের অবচেতন মস্তিষ্ক যার খেয়ালে ডুবে আছে, তার কথাগুলো এই এত আওয়াজের মাঝে কানে আসে। আবার দেখবে ভিড়ের মাঝেও দেখা যায়, কিন্তু তারা সেখানে থাকে না। সেবার কি হয়েছে জানো? কি? আমার বিয়ের আগের ঘটনা। তখন আমার নাইমের আব্বার সাথে আমার লুকিয়ে লুকিয়ে প্রেম চলে। সে সময় বাড়ির কলিং বেল বাজলেও বুকটা কেঁপে উঠত। মনে হতো এই সে এলো। অথচ তখন খেয়ালই আসতো না যে সেই লোকটা আমার বাসায় চেনে না। আবার ধরো নিজের বেলায় ল্যান্ড লাইফে কল এলো, ধুরু ধুরু বুক নিয়ে কল রিসিভ করতাম। কিন্তু কিন্তু রাতে রাতে ছাড়া কলই দিত না। তা বোঝো কাণ্ড। সারাদিন ওই একজনকে ভেবে গেলে কি হয়, কি হয়। বৃদ্ধার পুরনো দিনের কথায় তনুজার মুচকি হাসল শুধু। এরকমটা তার সাথেও কত ঘটল। বিয়ের কমাস পর তনুজা পুরোপুরি সিদ্দিকের প্রেমে মজে গেল। শতাব্দীর প্রেম মোটেও সহজ কিছু নয়। যেখানে সেখানে সিদ্দিকের আভাস পেত। বৃদ্ধার উপযুক্ত কথাগুলো তো বার কথাগুলো তার সাথেই কত ঘটল। কিন্তু হুট করে হওয়া প্রেম টেকে না। হুট করেই নিঃশেষ হয়ে যায়। প্রেম তো তাই, যা ধীরে ধীরে জাল বুনে অনেক গভীরভাবে প্রেমে পড়া মানুষটিকে ফাঁদে ফেলে দেয়। সে ফাঁদ থেকে বের হওয়া মোটেও সহজ কিছু নয়। হঠাৎ হওয়া হঠাৎ হওয়া প্রেমটাকে নিজ চোখের সামনে কপূর্বের মতো উড়ে যেতে দেখার দিনগুলো ভাবতেই তনুজার খুব খারাপ। কথাগুলো ভাবতেই তনুজার খুব করে সে কথাগুলো মনে পড়ে গেল। সেবার সিদ্দিককে সে বলল, সিদ্দিক, কলেজের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে, ভর্তি করাবেন কবে? সিদ্দিক প্রোগ্রামে 12টায় মাথা গলায়নি, কেবল হেসে বুঝিয়েছে শীঘ্রই। অন্তত তনুজা তো আছেই, তাই বুঝেছে। সিদ্দিক কি বুঝিয়েছে কে জানে। এরপর তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকতো। রাতে যখন তনুজা এই নিয়ে কথা ওঠায়, সিদ্দিক তখন তাকে কাছে টেনে বলে, ওসব পরে ভাববো, এখন একটু আদর করতে দিন, খুব টায়ার্ড আমি। অতঃপর সিদ্দিকের ঘনিষ্ঠতায় তনুজা আর কিছু বলার সুযোগ পেত না। শাশুড়িকেও বলে লাভ হচ্ছিল না। তার মতো বাড়িতে বউ এনেছে, মেয়ে নয়। এভাবে যাচ্ছিল। সময় আরও কিছুটা যেতেই তনুজা ব্যাপারটা বুঝতে পারল। এভাবে হলে চলবে না। তারপর এক প্রকার জোর দিয়ে বসে বলে ওঠে, আশ্চর্য, আপনি কি আমাকে পড়তে দেবেন না? সিদ্দিক কিছুটা বিরক্ত হলো। তনুজার এই একঘেয়ে কথাটিতে ক্লান্ত হয়ে বলল, পড়াশোনা তো ভীষণ বোরিং একটা জিনিস, তাও কেন পড়বে? প্রিয় সঙ্গিনীটিকে অবশেষে সিদ্দিকের আনতে পেরে তনুজা হাঁপ ছেড়ে বলল, বাবা বলেছিল লাইফে শেষ অবধি এই পড়াশোনা থেকে যাবে, আর যাই হয়ে যাক না কেন এটা যেন না ছাড়ি। এজন্য চাচির বাড়িতে অত কষ্টেও পড়ে গিয়েছি। তাছাড়া আমি স্টেবল হতে চাই, নিজের টাকা ইনকাম করতে চাই। দেখুন, আচ্ছা, আপনার বরের টাকার অভাব আছে কি না? আপনাকে কেন টাকা কামাতে হবে? অনেক পেইন ভাই, বাদ দিন এইসব। পেইন নাকি কি সেটা আপনাকে দেখে নেব। সেটা আমি দেখে নেব। আমি আপনি আমাকে ভর্তি করাবেন কি না বলুন। তনুজাকে এভাবে যেতে যেতে সিদ্দিক প্রথমবার দেখল। হার মেনে নেওয়ার ভঙ্গিতে বলল, না করলে কি করবেন শুনবেন? সামনের সপ্তাহে ভর্তি করিয়ে দিয়ে আসবো। ঠিক আছে,
মনে থাকে যেন। মনে থাকবে। এবার হাতের কাজ সেরে রুমে আসুন। অপেক্ষা করছি। একটু দেরি হবে তো। আপনি বরং ঘুমিয়ে পড়ুন। উফ, মেয়ে, আপনি জানেন না, আপনি বুকে মাথা না রাখলে আ আমার ঘুম হয় না। ঘুম পাচ্ছে। তনু, কাম ফাস্ট। এরপর পড়াশোনাতে কেউ আর কিছু বলল না ঠিকই, অথচ বাড়ির কাজগুলোর চাপ তনুজার উপর বাড়িয়ে দেওয়া হলো। 3 বেলার রাস্তাটার পুরো দায়িত্ব তনুজাকে দেওয়া হলো। সাথে সাথে বাকি কাম বাকি। বাড়িতে অবিবাহিত এক ননদ থাকে। সে খারাপ না, আবার সেরকম ভালোও না। বছর খানেকের বড়। কখনোই বাকিদের মতো তনুজাকে দিয়ে এটা সেটা করায় না, করতে বলেও না। আবার তনুজা নিজ থেকে করে দিলে সে নাও করে না, খুশি তো হয়ই না। তারপর এই তো পড়াশোনা, বাড়ির কাজ আর পুরো সংসারের দায়িত্ব গুছিয়ে নিয়ে সে দিব্যি পড়ে রইল। ছোট তনুজার এত কষ্টের মাঝেও ভালো থাকার একমাত্র কারণ ছিল সিদ্দিক। সে তাকে ভালোবাসতো, এত ভালোবাসায় ভরিয়ে রাখত। মাঝে মাঝে বাইরে ঘুরতে নিয়ে যেত। বর্ষার ছাদের দাঁড়িয়ে বৃষ্টি বিলাস দুজনের দারুণভাবেই হতো। মাঝরাতে বারান্দায় বসে চা খেতে খেতে শব্দ দেখত। তনুজা বরাবরই এই সব সময়টায় সিদ্দিকের বুকে মিশে থাকতো। আর সিদ্দিক সে তনুজার সর্বপ্রিয় কাজটি করত। আলতো হাতে তনুজার মাথায় হাত বুলিয়ে দিত। তার ঘন লম্বা চুলগুলোর সাথে খেলা জুড়ত। তনুজা তখন মুচকি মুচকি হাসত। সংসারে ঝামেলা আসেনি এমন না, ঝগড়া হতো, কিন্তু তনুজা এখানে নীরব থাকতো। সমস্ত দোষ সিদ্দিকের থাকলেও সে চুপটি করে সবটা মেনে নিত। তখনই সিদ্দিকের সাথে উচ্চ স্বরে কথা বলি। সিদ্দিক বললে সে আগুনে ঘি না ঢেলে মাথা নিচু করে থাকতো। একজন আগুন হলে অবশ্যই অন্যজনকে পানি হতে হবে। এটাই তো নিয়ম, সাংসারিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম। আর ঠিক এইভাবেই তাদের 1.5 বছরের সুখের সংসার চলল তনুজার উচ্চ মাধ্যমিক সামনে। আর ঠিক সেই সময় গিয়ে তনুজা খেয়াল করলো সিদ্দিক আর তাকে প্রতি রাতে বুকে নিয়ে ঘুমায় না, অন্যদিকে ঘুরে ঘুমায়। তনুজা কাছে এলেও সে ফেরে না। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় জানালার বাইরে তাকালো তনুজা। রাস্তার পাশের মাইল ফলক দেখে বুঝতে পারল সে তারই শহরে এসেছে। সামনের বাস স্টপ যেই তনুজা নেমে পড়ল। একটা অটো ডেকে বলল, ভাই ডি ব্লকে যাবেন? সে রাজি হতে তনুজা অটোতে চেপে বসল। ছাই ছাই করে যাওয়া বাতাসটার মতোই তনুজার হৃৎপিণ্ডটা চলছে। সে বাইরে তাকালো। সেই রাস্তা, সেই পরিবেশ, সেই দোকানপাটগুলোই কেবল পরিবেদন, শুধু সময়ের। এই রাস্তা দিয়ে সিদ্দিকের সাথে বৃষ্টিতে ভিজতে যেতে যে কতই না খুনসুটিতে ব্যস্ত। তার জন্য রইল কেবল এই অন্তরিক্ষ সমান দীর্ঘশ্বাস। ঘড়িতে বাজে 2:30। অটো থেকে নেমে তনুজা এক নামী কোম্পানির অপোজিটে গিয়ে দাঁড়ালো। কোম্পানির সামনে বিল্ডিংয়ের 3য় ফ্লোরের জানালা দিয়ে একটা কেবিন দেখা যায়। ওই জানালাটা সবসময় খোলা থাকে। তনুজা জানালার ও পাশে তার চিরপরিচিত মানুষগুলোকে দেখে দেখলো বসে বসে সামনেটা গোছাতে। অবয়ব তো তাই বোঝালো। মিনিট 3 পর তনুজা রোড ক্রস করে ওই বিল্ডিংয়ের ভেতর গেল। রিসিপশনিস্টকে গিয়ে একটা ডকুমেন্ট টাইপের এনভেলপ দিয়ে বলল, হ্যালো মিস। কিছুটা থেমে সামনে রাখা নেম প্লেটটা দেখে রুবেল বলল, মিস রুকমা। রুকমা মিহি হেসে বলল, ইয়েস ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ?
উড ইউ ডু মি আ ফেভার মিস? ইয়েস, শিওর। ওহ, ওকে দেন, গিভ দিস গিভ দিস টু মি। আজাদ বারবার আবরার সিদ্দিক, প্লিজ। ওকে ম্যাম, ওয়ান্ট টু মিট হিম? নো, থ্যাংক ইউ। তখনই রুকমা পেছন ঘুরে সিদ্দিককে যেতে দেখে বলল, ম্যাম, ওই তো স্যার, ইউ ক্যান টক টু হিম অ্যান্ড গিভ ইট টু। এরপর সিদ্দিককে ডাকতে উদ্যত হতে তনুজা ভয়েস সেটিয়ে গিয়ে বলল, না, ডোন্ট ডোন্ট কল হিম, বাট কাল এটা দিয়ে দেবেন প্লিজ। ওকে থ্যাংক ইউ ম্যাম, ইউ টু। এতক্ষণে তনুজা পিছু ঘুরতে দেখলো সিদ্দিক বেরিয়ে গিয়েছে। পেছনের অবয়বটা দেখলো আগের মতোই কি পরিপাটি দেখাচ্ছে। সিদ্দিক গাড়ি নিয়ে বেরোতেই তনুজা এবং অটো ডেকে বলল, এই গাড়ির পিছু নিতে। সিদ্দিক গাড়ি থামালো এক রেস্টুরেন্টের সামনে। তনুজা অটোর ভাড়া মিটিয়ে সিদ্দিকের পিছু নিল। কয়েক কদম এগোতে সিদ্দিককে একদম শেষের দিকের কর্নার টেবিলের বসা এক মহিলা আর বাচ্চার দিকে যেতে দেখে তনুজার পা ওখানেই থেমে গেল। মহিলাটি একটা নীল সালোয়ারের স্যুট পরে আছে। পাশে এক 5-6 বছরের বাচ্চা মেয়ে একদম সিদ্দিকের চেহারা পেয়েছে। সিদ্দিক এগিয়ে গিয়েই বাচ্চাকে কোলে নিয়ে নিল। তনুজা একে চিনে। মহিলাটি সিদ্দিকের কলিগ ছিল, নাম আশা, আর বাচ্চাটির নাম অর্ষা। আবার সিদ্দিক। তনুজার হুট করে মাথায় ঘোরানো শুরু হলো। কোনো মতে পিছু ঘুরে এক প্রকার দৌড়েই রেস্টুরেন্ট থেকে বেরোলো। শরীরটা দুর্বল লাগছে খুব। সে কেবল মানসিক নয়, শারীরিকভাবেও ভীষণ দুর্বল। কারণ হিসেবে ওপরে আছে। কাল রাতে থেকে না খাওয়াটা, এভাবে উপসে গেলে কি শরীর ঠিক থাকে? যাক, যার জন্য এসেছিল সেটা তো হলোই। রড ক্রস করে ও পাশে যেতে হবে। ফুট ওভারব্রিজ ব্যবহার করার ন্যূনতম শক্তি আর তার মধ্যে নেই। রাস্তা হালকা পেয়ে এগোতেই মাঝ রাস্তায় পা থেমে গেল। চোখ অন্ধকার হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে অনুভব করলো তার বাহুতে এক স্পর্শ, খুবই আলতোভাবে, খুবই শিলভাবে কেউ একজন তাকে ধরে রাস্তার ও পাশে নিয়ে গেল। অন্য হাত দিয়ে তনুজার কাঁধের ব্যাগটাও নিল। তনুজা অত কিছু বুঝল না। সদ্য আগত মানব, হয়তো বা আগে থেকে পিছু পিছু থাকা মানবটা তনুজাকে রোড সাইড ব্রেঞ্চে বসিয়ে পাশের দোকান থেকে এক বোতল পানি এনে তনুজার সামনে ধরল। তনুজা কোনো দিকে তাকালো না। সে তখন বলল, খেয়ে নিন ফার্স্ট। তনুজা তখন পানিটা নিল। কিছুটা খেয়ে সামনে তাকাতেই শুদ্ধকে দেখতে পেল। অবাক হয়ে বলল, তুমি? শুদ্ধ গম্ভীর মুখে তাকিয়েছিল তনুজার করা এমন প্রশ্নের প্রেক্ষিতে বলল, ময়মনসিংহে এসেছিলাম একটু কাজে। হঠাৎ আপনাকে দেখে থেমে গেলাম। কথা বলতে এগিয়ে এসে দেখি আপনি ফিট খাচ্ছিলেন। শুদ্ধ, ব্যাপারটা কি আদতে কাকতালীয়? শুদ্ধ তৎক্ষণাৎ তাড়া দিয়ে দোকান থেকে কিছু ড্রাই ফ্রুটস এনে বলল, একটু খেয়ে নিন, এরপর চলুন আমার সাথে। তনুজা নাকচ করে বলল, না, প্রয়োজন নেই। কোনটা, খাবারের নাকি আমার সাথে যাওয়ার? দুটোই। ম্যাম, আপনাকে বোঝানো আমার কম্য নহে, বোঝাতে চাইছিও না, তাই এত কথা বলবেন না। খেয়ে নিন। শুদ্ধ, তুমি কি জোর করছো? করছি। কেন? কারণ এই মাঝ রাস্তায় কোনো ভদ্র মহিলা আমার চোখের সামনে ফিট খাবে, সেটা আমি এক সচেতন নাগরিক হয়ে কিভাবে দেখি বলুন? আমি চাইলেই তো সাহায্য করতে পারি, তাই না? এতে কি হবে জানেন? আমার দেখা দেখি লক্ষ লক্ষ যুবক সচেতন হবে, যুবক সমাজের উন্নতি হবে। আপনি একজন শিক্ষিকা হয়ে এটা কি চান না? শুদ্ধ, তুমি আমাকে এসব ভংচং বোঝাচ্ছ? জি ম্যাম, বোঝাচ্ছি। আপনি বুঝেছেন? তাহলে খেয়ে নিন প্লিজ। শুদ্ধ এমন নিষ্পাপ মুখশ্রী দেখে
তনুজা না চাইতো খাবারগুলো খেয়ে নিল। এরপর আবার পানি খাওয়া শেষ করতে শুদ্ধ বলে উঠল, ম্যাম, এখানে কেন এসেছিলেন? তনুজার মুখটায় আধা নেমে এলো। মিনমিনে স্বরে বলল, তোমাকে বলতে বাধ্য নই। আচ্ছা আচ্ছা, আমাকে বলতে হবে না। এখন ফিরবেন তো, নাকি আজ আছে? কাজ আছে। ফিরবো। আমিও ফিরছি, আমার সাথেই চলুন। নো নিড। শুদ্ধ, একা এসেছিলাম, একাই যেতে পারবো। আমার সাথে যেতে কি খুব সমস্যা? অবশ্যই সমস্যা। সবটা ভুলে যাচ্ছ? অল্পতেই তো চাইছিলাম, ভু- ভুল ভুলতেই তো চাইছিলাম ম্যাম, কিন্তু আপনি তো বারবার মনে করিয়ে দিচ্ছেন। দেখো, একটুর জন্য এইটুকুর জন্য থ্যাঙ্কস, বাট আর লাগবে না। ম্যাম, আপনি উইক খুব। আপনাকে এভাবে একা ছাড়তে আমার ভালো লাগবে না। কেন? কারণ আপনি জানেন না কোনটা। এই যে আপনাকে ভালোবাসি। শুদ্ধ, তুমি আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছ। তোমার সাথে চাইলেও কমফোর্ট জোনে আসতে পারছি না। এরকম কেন করছো? কারণ ম্যাম, আপনি নিজেই চাইছেন না। আমি কি ওসব কিছু বলেছি? শুধু বলেছি আপনাকে এভাবে একা যেতে দিতে মন চাইছে না। আচ্ছা, আপনি একটু ভাবুন, আপনি যাকে ভালোবাসেন সে অসুস্থ থাকলে কি তাকে একা ছাড়তেন? আমি অসুস্থ নই। আচ্ছা, আমাকে দেখে কি আপনার খারাপ ছেলে মনে হয়? না কেন? তাহলে যেতে সমস্যা কি? শুদ্ধর এইরকম আরও হাজারটা কথা শুনে শেষমেশ তনুজা রাজি হলো শুদ্ধর সাথে ফিরতে। তবে শর্ত রাখলো একটা, পুরোটা পথ শুদ্ধ কোনো কথা বলবে না। শুদ্ধ মুচকি হেসে নিল, মেনে নিল। আজ সকালে বলছিল দূরে দূরে থাকবে, কিন্তু চেয়েও দূরে দূরে থাকাটা তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তাই তো শুধু বাইকে উঠে তনুজাকে বলল, ম্যাম, আসুন। প্রথমে ইতস্তত বোধ করলেও পরে তনুজা নিজেকে সামলে শুদ্ধর বাইকে উঠে বসল। তনুজা মনে করছিল শুদ্ধ কেবল তাকে সাথে রাখার জন্য এই শর্তে রাজি হয়েছে, কিন্তু বোঝনি শুদ্ধ সত্যি সত্যি এমনটা করবে। পুরোটা পথ কোনো কথা বলল না, তনুজাও বলল না। এই যে সারাদিনের এত ঘটনার ভিড়ে শুদ্ধর এখানটায় এসে তনুজার সাথে দেখা হয়ে যাওয়ার বিষয়টা মোটেও কাকতালীয় নয়। শুদ্ধ জেনে বুঝেই তনুজার পিছু এসেছে। এই কথাটা আপাতত তনুজার কাছ থেকে গোপন থাক এটা শুদ্ধ ইতিমধ্যে অনেকটাই জেনে গিয়েছে। আংশিক আংশিক আজ, বাকিটা কদিন আগেই। এখন দেখার বিষয় শুদ্ধ ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করে। তনুজার পিছু ছাড়বে কি, নাকি যে করেই হোক তনুজাকে নিজের করে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে।